আমরা প্রয়াগরাজে গেছিলাম মহাকুম্ভ, যেখানে শাহী স্নান মাঘী পূর্ণিমাতে চলছে। সেই 12 তারিখে আমরা ওখানে স্নান করেছিলাম। এরপরে ওখান থেকে রাত্রিবেলা আমরা বাসে করে বুদ্ধগয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। বুদ্ধগয়া প্রয়াগরাজ স্টেশন থেকে টোটাল 374 কিলোমিটার রাস্তা। মোটামুটি টাইম লাগে 8 থেকে 9 ঘন্টা, এটা যদি রাস্তায় জ্যাম না থাকে। তবে জ্যাম থাকলে মোটামুটি অনেকটাই সময় লাগতে পারে। আমরা প্রয়াগরাজ থেকে গাড়ি ছেড়েছিলাম রাত্রি 10:30টার সময়। আমরা বুদ্ধগয়ায় এসে পৌঁছেছি সকাল 11টার সময়। এই আমরা চলেছি বুদ্ধগয়ার রাস্তায়। সামনেই আর খুব একটা দূর নয়। এই দেখুন তুরিকলা, অর্থাৎ যে গয়ার কাছাকাছি এই তুরিকলা কেন্দ্র। এই গয়া থেকে বুদ্ধগয়ার দূরত্ব হলো 15 কিলোমিটার। প্রাচীনকালের নিরঞ্জনা নদীর বা বর্তমানের ফল্গু নদীর ধারে বুদ্ধদেবের বোধি লাভের জন্য স্মৃতি বিজড়িত শহর হলো এই বুদ্ধগয়া। এই বুদ্ধগয়াতেই আমরা আজকে যাচ্ছি। সেখানে আমরা বুদ্ধগয়ার আশেপাশে, অর্থাৎ মেন মন্দির ছাড়াও যেসব মন্দিরগুলো আছে সেইগুলো আমরা দেখব। আমরা এখনও বুদ্ধগয়ার যাওয়ার জন্য যে রাস্তাটি, সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি। আমরা বাসে করে যাচ্ছি। এই বাসটি আমরা ওখানকার যে বাস পার্কিং করে সেখানে আমরা বাসটিকে রাখবো। চলুন বন্ধুরা, আমরা সেই বাস পার্কিংয়ে আগে যাই, তারপরে ওখান থেকে কিভাবে যাব সেটা জানাচ্ছি। এই আমাদের বাস চলে এলো বুদ্ধগয়ার যে বাস পার্কিং সেখানে। এখান থেকে বাস থেকে নেবে আমরা এখানকার বুদ্ধদেব, অর্থাৎ বুদ্ধগয়ার যে সাইট সিন দেখবার জন্য আমরা একটি অটো ভাড়া করলাম। অটোতে মোট 750 টাকা নেবে বলে আমাদের নিয়ে রওনা করলো। আমাদের সঙ্গে আমরা মোট ছিলাম, এই টোটোতে উঠেছিলাম যাত্রী হিসাবে মোট 9 জন। 9 জনের মাথায়, অর্থাৎ 750 টাকাটা ডিভাইডেড করলে ওই 75 টাকা মতো পার হেড। আমরা চলেছি মন্দির দেখার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, এই বুদ্ধগয়ার যেসব মন্দিরগুলো আছে সেগুলো সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং 12টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে। 2টোর পর থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তবে এই যে মহাবোধি মন্দিরটি আছে, এই বুদ্ধগয়ার যে মেন মন্দিরটি, এটি সকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটি কিন্তু এর মধ্যে কখনোই বন্ধ হয় না। বুদ্ধগয়াতে অনেক মন্দির তৈরি হয়েছে বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ জাপান, ভুটান, এইসব দেশ থেকেও কিন্তু এই বুদ্ধগয়াতে তারা বুদ্ধদেবের মন্দির তৈরি করেছেন। বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে সব মন্দিরগুলো দেখব। আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন। আমরা স্বামী স্ত্রী দুজন ছাড়াও আমাদের সঙ্গে
এসছে আমার বন্ধু সুব্রত, ওর স্ত্রী এবং ওর 4 জন রিলেটিভ। এই মোট 8 জন, অর্থাৎ আর একজন ওর ভাগনা, এই মোট 9 জন আমরা একসাথে বেরিয়েছি মন্দির দেখার উদ্দেশ্যে। একটু আগেই আমি আপনাদের সামনে যাদের কথা বললাম, দেখুন সামনেই তারা সব দাঁড়িয়ে রয়েছে, তাদের একবার দেখিয়ে দিচ্ছি। এরাই আমার সঙ্গে একসাথে এসছে। এই বুদ্ধগয়ার যে মন্দিরগুলো খুবই সুন্দর দেখতে, অসাধারণ এই মন্দিরগুলো। দেখুন প্রত্যেকটাই দেখতে খুব ভালো লাগবে। বুদ্ধগয়ার যে মেন মহাবোধি মন্দির, সেই মন্দিরের সামনেই আই লাভ বুদ্ধগয়া রয়েছে। এখানেই আমরা সকলে মিলে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। এরপরেই যাব মহাবোধি মন্দিরে। এই মহাবোধি মন্দিরের সম্বন্ধে কিছু কথা বলি। এই মহাবোধি মন্দিরে ঢুকতে গেলে আপনাকে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, যে কোনো ইলেকট্রনিক্স গেজেট কিন্তু আপনি ভেতরে নিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র ক্যামেরা চার্জের মাধ্যমে, অর্থাৎ পয়সার বিনিময়ে একটা নির্দিষ্ট চার্জ আছে, সেইটা পে করে আপনাকে ক্যামেরা নিয়ে যেতে হবে। এই যে ডান দিকে যে ঘরগুলো দেখছেন, এখানেই ব্যাগ, মোবাইল এইসব জমা রেখে ভেতরে যেতে হবে। এই মন্দিরটি মেন মন্দির, এটায় সিকিউরিটি খুব বেশি। এই মন্দিরটার ভেতরে ঢুকতে গেলে 2 থেকে 3 বার আপনাকে চেকিং হবে। এই মহাবোধি মন্দিরের সামনে অনেক বৌদ্ধ ভক্তদের দেখতে পাওয়া যায়। দেখুন তারা কেমন পরিব্রাজকের মতো গেরুয়া ধারণ করে তারা কেমন এই মন্দিরের দিকে এগিয়ে চলেছে। আমরাও একটু পরেই এই মন্দিরের দিকে যাব। আমরা সকলে মিলেই এই মহাবোধি মন্দির আমরা দেখব। বুদ্ধদেবের যে মেন মন্দির, এখানেই বুদ্ধদেব তপস্যায় সিদ্ধি লাভ করেছিল। চলুন যাই সেই মন্দিরে। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 540 বছর আগে, মানে আজ থেকে প্রায় 2800 বছর আগে, নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুতে মহারাজ শুদ্ধোধনের পুত্র জন্ম নিলেন সিদ্ধার্থ, এবং মাত্র 29 বছর বয়সেই সংসারের মায়া ত্যাগ করে তিনি জীবনের অর্থ খুঁজতে বেরিয়ে পড়লেন এবং এই অঞ্চলে তিনি এসে পৌঁছালেন। তখন এখান থেকে বয়ে চলছিল নিরঞ্জনা নদী, আর সেই নদীর পাশ দিয়েই গ্রাম উর্বিল্যগ্রাস, আর সেই গ্রামেই তিনি তপস্যা শুরু করেন। এই তপস্যা তিনি দীর্ঘ 6 বছর ধরে করেন। এই তপস্যা করার সময় তার দেহ জরাজীর্ণ হয়ে যায়। সেই সময় এই গ্রামেরই সুজাতা নামে একজন তাকে পায়েস খাইয়ে তার দেহে প্রাণ সঞ্চার করেন। তখন সিদ্ধার্থ এইখানেই বোধি বৃক্ষের তলায় তপস্যা শুরু করেন এবং 49 দিনের মধ্যেই বোধি লাভ করেন। এই মেন মন্দির থেকে বেরিয়েই ঠিক পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আমরা
এই জগন্নাথ দেব মন্দির দেখার উদ্দেশ্যে আমরা রওনা করলাম ভেতরে দেখুন এখানে রাম সীতা মন্দিরও রয়েছে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন আপনারা, চলুন যাই ভেতরে, আমরা দেখি, আমরা দর্শন করি। এই যে শ্রীরাম জানকী মন্দির, এই মন্দিরে আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করব। এই মন্দিরটি দেখার উদ্দেশ্যে আমি আমার স্ত্রী এবং আমার বন্ধু স্ত্রী এই তিনজন মিলেই রওনা করলাম মন্দিরটির ভিতরে। চলুন আমরা গিয়ে দেখি কি দেখতে পাই এই মন্দিরটির ভেতরে। আপনারাও সঙ্গে থাকুন এবং আপনারাও দর্শন করুন এই মন্দিরের ভেতরে দেবদেবীদের। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাম সীতার মূর্তি। সাইড দিয়ে শুধু ভেবেছিলাম রাম সীতা মন্দির, কিন্তু যখন সামনে এলাম মন্দিরটি তখন দেখলাম রাম, সীতা এবং লক্ষ্মণ, পাশে হনুমান করজোড়ে বসে রয়েছে। এই মন্দির থেকেই আমরা মহাবোধি মন্দিরটাও খানিকটা দেখতে পাচ্ছি। দেখুন একই কম্পাউন্ড, অর্থাৎ ব্যারিকেড করা। এদিকে মহাবোধি মন্দির আর এদিকে হচ্ছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ দেবের মন্দির এবং তাদের বিগ্রহ দেখুন, জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র তিনজন রয়েছেন এই মন্দিরে। তাদেরই রথ আপনাদেরকে দেখালাম। এখানেও আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম এবং ঠাকুরের উদ্দেশ্যে আমরা প্রণাম নিবেদন করলাম। বন্ধুরা, আপনারা এই সুন্দর দৃশ্য উপভোগ করুন। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশে, অর্থাৎ নিচের দিকে আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম এবং এখানে একটি শিব মন্দির রয়েছে। চলুন বন্ধুরা দেখাই সেই শিব মন্দিরের ঠাকুর দেবতাকে। দেখুন আপনাদের সামনেই রয়েছে সেই শিব মন্দির। এই মন্দিরটি আমরা খুব সুন্দরভাবে দেখলাম এবং আপনারাও দেখে নিন এই মহাজাগতিক রূপ। এরপরে মন্দির থেকে বেরিয়ে এলাম আমরা। মহাবোধি মন্দিরের ঠিক সামনে একটি জায়গা রয়েছে, সেখানে দেখলাম গোল করে ঘিরে কোনো দাবি বা কোনো প্রার্থনার ব্যাপার নিয়ে সব শিষ্যরা বসে রয়েছে। দেখুন আপনারা। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু সামনে যে মেলা, অর্থাৎ কেনাকাটার যে দিকটি রয়েছে, যেখানে হরেক রকম জিনিসপত্র সহজেই আপনারা কিনতে পারেন, এই মহাবোধি মন্দিরের ঠিক সামনেই রয়েছে পছন্দ মতো বুদ্ধ মনস্ট্রির সামনে। এখানে আপনারা অবশ্যই কিনতে পারেন। দেখুন কি কি এখানে পাওয়া যাচ্ছে, আপনাদের একটু দেখাই, আপনারা দেখে নিন। খুব সুন্দরভাবে সাজানো গুছানো। দেখুন কত কিছু। এই বৌদ্ধগয়াতে বুদ্ধ মূর্তি রয়েছে প্রচুর। আশা করি আপনারা এখান থেকে অবশ্যই নিয়ে যাবেন এখানকার স্মৃতি হিসাবে।
বন্ধুরা, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাইল্যান্ডের নেটা বুদ্ধিজম মন্দির। এই মন্দিরটি ভারী সুন্দর দেখতে। মেনটেনেন্স করার জন্য রবিবার এবং বুধবার এই মন্দিরটি বন্ধ থাকে, অবশ্যই মাথায় রাখবেন। এই যে সুন্দর মন্দিরটির কাছে আমরা এলাম, এই মন্দিরটি মহাবোধি মন্দিরের ঠিক আগেই। ভারী সুন্দরভাবে এই মন্দিরগুলো তৈরি করা এবং দারুণভাবে সকলের মন জয় করে। এই মন্দিরগুলো দেখলে শুধু বারবারই দেখতে ইচ্ছা করে। এই মন্দিরগুলো দেখুন, এই যে বুদ্ধগয়ার যে মন্দিরগুলো রয়েছে, এখানে বুদ্ধদেবের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই খুবই সামনে, অর্থাৎ প্রকাশ্যে ধ্যানরত অবস্থায় বা দাঁড়িয়ে রয়েছে, এরকম অবস্থাতেই দেখতে পাওয়া যায়। এই যে বুদ্ধদেবের যে মূর্তিটি আমরা সাদা রঙের দেখতে পাচ্ছি, ভারী সুন্দর লাগছে এই মূর্তিটিকে। এই মূর্তিটি ঠিক সামনেই আছে সম্রাট অশোকের একটি মূর্তি। বুদ্ধগয়াতে এসে একটা জিনিস যেটা খুবই মর্মে উপলব্ধি করলাম, সমস্ত যেসব অন্যান্য জায়গায় গেছিলাম সেখানকার যে মন্দিরগুলো আছে সেখানে নানা রকম দক্ষিণা, পুজো পার্বণ এইসবের ব্যাপার থাকে, কিন্তু এখানে সেসবের কোনো ব্যাপার নেই। এই বৌদ্ধ ধর্মের ভগবান আলাদা করে কেউ নেই, একমাত্র বুদ্ধদেবকেই ভগবান হিসাবে মানা হয় এবং তার যে শিষ্য তাদের কিন্তু সবসময় পরিব্রাজকের দেশেই দেখতে পাওয়া যায় এবং মাথা ন্যাড়া এবং সবসময় একত্রিতভাবে কোনো জায়গায় জপ করছে, এই মতো অবস্থাতেই আমাদের চোখে পড়ে। এই যে মন্দিরটি বলছিলাম না বন্ধুরা, যে এই যে বুদ্ধদেবের মূর্তিটি রয়েছে তার সামনেই সম্রাট অশোকের মূর্তি প্রতিস্থাপন করা রয়েছে। দেখুন, সেটি কাচের মধ্যে দিয়ে যেহেতু তবুও মোটামুটি বোঝা যাচ্ছে। দেখুন আপনারা, এই যে মন্দিরটিতে আমরা এলাম, এই মন্দিরটি হলো জাপানিজ মন্দির। জাপানিজরা তৈরি করেছে এই মন্দিরটি। এখন যে মন্দিরটিতে আমরা প্রবেশ করছি, দেখুন সামনেই বুদ্ধদেবের খুব বড় সড়ো একটি মূর্তি। এই মূর্তিটি আমরা এখনই দেখব, ভেতরে আমরা ক্রমাগত ভেতরেই যাচ্ছি। এই বৌদ্ধ যে মূর্তিটি রয়েছে
এই মূর্তিটি উচ্চতা হলো 80 ফুট। 1989 সালে 18ই নভেম্বর 14তম দালাই লামা এর উদ্বোধন করেন। এটি জাপানের যে ভাইজুডো সংস্থা তৈরি করেছিলেন, আর এই মূর্তিটির আর্কিটেক্ট ছিলেন ভারতের গণপতি সাতপতি। ওনারই তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এই মূর্তিটি। এই যে বুদ্ধ মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি, মূর্তিটি বুদ্ধদেব যাতে বসে রয়েছেন সেটা হলো একটা কমলের বেদির উপরে। উনি স্বয়ং ধ্যানরত অবস্থায় বসে আছেন। এই 80 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধদেবের ঠিক পাশে, অর্থাৎ সামনের দিকে তার শিষ্যরা দাঁড়িয়ে রয়েছেন লাইন দিয়ে। আমরাও সেটাও দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে এই মূর্তিগুলো দাঁড় করানো রয়েছে, দৃষ্টি আকর্ষণ করে প্রত্যেক মানুষের। ভারী সুন্দর লাগছে এই মন্দিরটিকে। দেখুন কেমন সুন্দর একটি ফুটফুটে বাচ্চা, তার বাবা মা পেছনে, তারা বুদ্ধদেবের শিষ্য। আমরা এই মন্দিরটার সামনে যখন এলাম, দেখলাম এই মন্দিরটি বন্ধ হয়ে গেছে। এই মন্দিরটির নাম হলো পালায়ুল নামোড্রোলিং। এই মন্দিরটা ভেতরে কি আছে সেটা আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে একটু দেখুন। এই যে মন্দিরটি দেখছি, এই মন্দিরটির নাম হলো কর্মপ্পা মন্দির। এই মন্দিরটি 1988 সালে নির্মিত হয়। ভারী সুন্দর মন্দিরটি, খুব সুন্দরভাবে ভেতরে বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে। চলুন দেখি আমরা সেই মূর্তিটি। এ হচ্ছে আমার বন্ধু, নাম সুব্রত, ছোটবেলাকার বন্ধু। বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, সেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই মনে করে বুদ্ধগয়া এই জায়গাতে আপনারা যাবেন, ভারী সুন্দর জায়গাটি। নমস্কার বন্ধুরা।